দেশে দেশে মহান বিজয় দিবস উদযাপন, পশ্চিমবঙ্গে নানা আয়োজন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলনের মাধ্যমে বীর শহীদদের স্মরণ। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে প্রেসিডেন্টের অভিশংসন প্রক্রিয়া শুরু, প্রথম শুনানি 27 ডিসেম্বর। ক্ষমতাসীন দলের প্রধান হান দং-হুনের পদত্যাগ। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান অন্তর্বর্তী সরকারের। বিদ্রোহী গোষ্ঠী চাইলে সামরিক সহায়তা দিতে রাজি তুরস্ক, 5 কোটি পাউন্ড দেবে ব্রিটেন। এবং মারা গেছেন উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হোসেন, নিশ্চিত করল পরিবার। ভক্ত অনুরাগীদের মাঝে শোকের ছায়া। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ এলাকার ব্যস্ততম সড়কে বর্ণাঢ্য আয়োজনে বিজয় আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দিবসটি উদযাপনে প্রতি বছরের মতো এবারও বাংলার বিজয় বহর লস অ্যাঞ্জেলেসে আয়োজন করে দিনব্যাপী নানা অনুষ্ঠান। ঘোড়া, বেলুন, ফেস্টুন আর রঙিন সজ্জায় সজ্জিত করা হয় শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা। স্থানীয় সময় রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়ার প্যারিস সিটি মেয়র মাইকেল ভার্গাস, কাউন্সিল ওমেন হেদারহাট সহ আরও অনেকে। পরে শুরু হয় সুসজ্জিত মোটর শোভাযাত্রা। গাড়ির বহর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিদেশে বিজয় উৎসব উদযাপনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। অত্যন্ত আনন্দের সাথে এই বিজয় উৎসবটা পালন হচ্ছে একটা ডিফারেন্ট আঙ্গিকে। এই বিজয় বহরের অনুষ্ঠানে একখণ্ড ছোট বাংলাদেশে পরিণত হয়েছে। মূল উদ্দেশ্য হলো বিশ্বের বুকে আমেরিকার মাটিতে এই লস অ্যাঞ্জেলেস শহরে আমাদের বাংলাদেশের বিজয়কে তুলে ধরা। জাতীয়তাবোধ এবং আমাদের স্বাধীনতার সেই গৌরব উজ্জ্বল ভূমিকাকে আমরা সবার সামনে তুলে ধরার জন্য আজকে একত্রিত। এই ছোট্ট শহর লিটল বাংলাদেশ নামকরণ করেছে আজ থেকে 14 বছর আগে। এবারের বিজয় উল্লাস আমাদের একটু ভিন্ন প্রকৃতির হচ্ছে। এতে তো অনেকই মজা হয়, সব সময় প্রত্যেক ইয়ারই অনেক মজা হয়, অনেক ইভেন্টফুল। বিদেশে মহান বিজয় দিবস উদযাপন বাংলাদেশের পরিচিতি ও মর্যাদা বৃদ্ধিতে সহায়ক বলে মত আয়োজকদের। সন্ধ্যায় বিজয় দিবস উদযাপনের দ্বিতীয় পর্বে ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শনার্থীরা। বিদেশের মাটিতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের এই উচ্ছ্বাস আর আনন্দ আবারও প্রমাণ করল তারা বাংলাদেশকে কতটা ভালোবাসে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস। ভারতের পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতরে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের সাবেক সেনা সদস্যদের। এদিন সকালে দুদেশের সাবেক ও বর্তমান সেনা সদস্যরা শ্রদ্ধা ভরে স্মরণ করেন ৭১-এর বীর সেনানীদের। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিকামী জনতার সঙ্গে সহযোগিতা করেছিল ভারতীয় সেনাবাহিনীও। বাংলাদেশের ৩০ লাখ শহীদের সঙ্গে ভারতীয় প্রায় ১৫,০০০ সেনা সদস্য জীবন দিয়েছিলেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের পাশাপাশি ভারতীয় সেনাদের কাছেও দিনটি গর্বের। প্রতি বছর নিয়ম করে ভারতের পূর্বাঞ্চলীয় সেনা দপ্তর নানা আয়োজনে পালন করে বিজয় দিবস। সেখানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের বর্তমান ও সাবেক সেনা সদস্যদের। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে এবার বাংলাদেশের ১৭ জনের একটি প্রতিনিধি দল বিজয় দিবসের আয়োজনে অংশ নেয়। দলটির নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান। এই প্রতিনিধি দলে আছেন ৭ জন বীর মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর 2 কর্মকর্তাও।
সোমবার সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ৭১-এর বীর সেনাদের। শ্রদ্ধা নিবেদন করেন দুই দেশের বর্তমান ও সাবেক সেনা সদস্যরা। এরপর যৌথ ফটো সেশনে অংশ নেন তারা। কথা বলেন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও। দুই দেশের মধ্যে সম্পর্ক হয় মানুষের ভালোবাসার মধ্যে, হৃদয় দিয়ে, সরকার দিয়ে সবকিছু হয় না। কমন পিপলকে আপনারা সাহায্য করেছেন, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জনগণ। বন্ধুত্বের মধ্যে চির ধরাটা এত ইজি না, ইতিহাসের মধ্যে চির ধরা ইজি না। আমাদের খুবই ভালো লাগছে, অনেক ভেটারানদের সাথে আমাদের দেখা হলো যারা আমাদের সাথে বাংলাদেশে যুদ্ধ করছেন। There were mass murders, there were rapes, people were taken out and shot mercilessly, they were looted. So that time the condition was not very good. এদিন মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে চিত্র প্রদর্শনীর আয়োজন ছিল, যা নজর কাড়ে সবার। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকার। বিদ্রোহী গোষ্ঠী চাইলে সব ধরনের সামরিক সহায়তা দিতে রাজি আছে তুরস্ক। এদিকে সিরিয়াকে পুনর্গঠনে ৫ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। আর এর মধ্যেই গোলান মালভূমিতে বসতি বাড়ানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। স্বৈরাচার শাসকের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিরিয়া। স্থানীয় সময় রোববার রাজধানী দামেস্ক সহ সিরিয়া জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়েছে। নিজ নিজ শ্রেণীকক্ষে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। এদিকে সিরিয়ার নতুন সরকারকে সব ধরনের সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, বিদ্রোহীরা যদি চায় তাহলে তাদের পাশে দাঁড়াবে আঙ্কারা। একই দিন অসহায় সিরীয়দের সহায়তার জন্য ৫ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দেয় ব্রিটেন। সিরিয়ার বাসিন্দাদের খাদ্য, আশ্রয় ও জরুরি স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এই অর্থ দান করা হবে। এই আর্থিক সহায়তা জাতিসংঘের মাধ্যমে বিতরণ করা হবে, যা পুনর্বাসনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে বলে জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পার্লামেন্টে প্রেসিডেন্টের অভিশংসনের পর এবার ইস্তফা দিলেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হান দং-হোন। এর মধ্যে ইউন সুক ইউলকে দ্রুত প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী দল। সোমবার দেশটির সাংবিধানিক আদালতে আলোচনার পর আগামী ২৭ ডিসেম্বর প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে ইউলের অভিশংসনের খবর সাদামাটাভাবে প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। পুরানো বছরের সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের রাজও শেষ হতে চলল বলে প্রথম দফার ভোটে সরকার দলীয় আইন প্রণেতাদের দৃঢ় সমর্থনের উপর ভিত্তি করে বেঁচে গেলেও দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত হন ইউন সুক ইউল। দেশটির প্রধানমন্ত্রী হান দাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেও ইউন সুক ইউলকে এখনও প্রেসিডেন্ট পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়নি। পার্লামেন্ট তার অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার পর এবার দেশটির সাংবিধানিক আদালতে নির্ধারণ হবে প্রেসিডেন্টের ভবিষ্যৎ। ইউন সুক ইউলকে প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হবে নাকি পুনর্বহাল করা হবে, সে সিদ্ধান্তে উপনীত হতে সোমবার প্রথমবারের মতো দেশটির সাংবিধানিক আদালতে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়। এই আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৭ ডিসেম্বর মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬ মাসের মধ্যেই তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে হবে আদালতকে। তবে প্রেসিডেন্টের পদত্যাগ নিশ্চিতের প্রক্রিয়া আরও দ্রুত শেষ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল। প্রেসিডেন্ট অভিশংসিত হওয়ার দুদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টি PPPর প্রধান হান দং-হোন। সামরিক আইন জারির বিষয়ে প্রেসিডেন্ট ইউনের বিরোধিতা করেছিলেন তিনি, এমনকি অভিশংসনের পক্ষে প্রকাশ্যে সমর্থন দেন তিনি। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত হওয়ার খবর প্রথমবারের মতো প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। সাদামাটা ভাষায় খবরটি প্রকাশ করা হলেও এতে প্রেসিডেন্টের অভিশংসনের পর দক্ষিণ কোরীয়দের উল্লাসের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই বাড়তে শুরু করেছে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের উত্তেজনা। যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন, পাশাপাশি গ্রাফাইট সহ অন্যান্য খনিজ রপ্তানিও কমিয়েছে। এতে ট্রাম্প নিজের ফাঁদে নিজেই পড়তে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থনীতিবিদ স্টিফেন রচ। নির্বাচনী প্রচারণার সময় চীন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে চীন থেকে পণ্য আমদানিতে 60% পর্যন্ত শুল্ক আরোপ করবেন বলেও জানান সে সময়। সম্প্রতি চীনকে ঠেকাতে আরও 10% শুল্ক আরোপের ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র চীন চলমান এই বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন শুরুর আগেই কৌশলী অবস্থান নিয়েছে বেইজিং, যার অংশ হিসেবে নতুন মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষা না করেই চলতি মাস থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে সেমিকন্ডাক্টর রপ্তানি বন্ধ করে দিয়েছে দেশটি। পাশাপাশি গ্রাফাইট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিও সীমিত করেছে বেইজিং, যা কম্পিউটার চিপ, ইলেকট্রনিক পণ্য ও সৌর প্যানেল তৈরিতে অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এদিকে বিশ্ব অর্থনীতির শীর্ষ ও দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা চীনকে আরও প্রতিশোধপরায়ণ করে তুলতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন অর্থনীতিবিদ স্টিফেন রোজ। জাপানের পর চীন থেকে সবচেয়ে বেশি ঋণ নেয় যুক্তরাষ্ট্র, তা মাথায় রেখেই চীনের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাঁর। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। অভিবাসী ইস্যুতে এবার নতুন পদক্ষেপের কথা জানালেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ অভিবাসীদের ফেরত নেবে না তাদের বিরুদ্ধে কর আরোপ সহ কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েই নভেম্বরের নির্বাচনে ভূমিধস জয় পান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণের পর অবৈধদের বিতাড়নে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। সীমান্ত নিরাপত্তায় জাতীয় জরুরি অবস্থা জারির পাশাপাশি অবৈধদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করার কথাও জানান তিনি। অভিবাসীদের বিরুদ্ধে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার নতুন পরিকল্পনার কথা বললেন ট্রাম্প, আর তা হলো অভিবাসীরা যেসব দেশ থেকে এসেছে সেসব দেশে তাদেরকে ফেরত পাঠানো হবে। যারা ফেরত নিতে অস্বীকৃতি জানাবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর ম্যাগাজিনটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দেবে। একই সঙ্গে তাদের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করাও হবে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গণহারে অভিবাসী বিতরণের সবচেয়ে বড় কর্মসূচির বাস্তবায়ন করতে অনেকটা আঁটঘাট বেঁধে নামতে যাচ্ছেন ট্রাম্প। তার পদক্ষেপের মধ্যে অভিবাসীদের পরিবারের সদস্যদের একত্রে ফেরত পাঠানোরও পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অভিবাসন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভূমিকা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। তবে দেশটির বিদ্যমান আইনে এ বিষয়ে তিনি কতটা সফল হবেন তা দেখার অপেক্ষায় মার্কিন নাগরিকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অবশেষে গুজবই সত্যি হলো, মারা গেছেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। 73 বছর বয়সী ভারতীয় উপমহাদেশের অন্যতম এই তবলাবাদক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নানা সমস্যায় ভুগছিলেন। এর আগে ভারতীয় মূলধারার গণমাধ্যমে জাকির হোসেনের মৃত্যুর খবর প্রচার করা হলেও একে গুজব বলে জানায় পরিবার। বড়দিনকে সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে অস্ট্রেলিয়ার সিডনি। ছোট বড় বাতি থেকে শুরু করে কাল্পনিক বিভিন্ন চরিত্র জায়গা করে নিচ্ছে এই সাজে। জমকালো এই আলোকসজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটক। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসকে ঘিরে বিশ্বজুড়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই। জায়গায় জায়গায় বসছে বড়দিনের বাজার, সাজানো হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি, পার্ক, আরও কত কিছু। বড়দিনকে বরণ করে নেয়ার এই দৌড়ে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনিও। গত এক সপ্তাহ ধরেই শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাড়িগুলো একে একে সেজে উঠছে বড়দিনের সাজে। বাহারি সব রঙের হাজার হাজার মরিচবাতি আর ক্রিসমাস থিমের অলঙ্করণে সাজিয়ে তোলা হচ্ছে পথঘাটও। বড়দিন উপলক্ষে ঘরবাড়ি সাজানোর এই ব্যাপারটি বেশ উপভোগ করেন সেখানকার বাসিন্দারা। এমনকি ঘর সাজাতে একে অপরকে সাহায্যও করেন। Well, I tell you, I started off with a little blow-up snowman and a penguin, and then my neighbours here, Paul and Kate,
gave me some of their old stuff, and I just added to that, and then they went and brought some more new stuff, and we just grew. পরিবার পরিজন নিয়ে অনেকেই এই সাজসজ্জা দেখতে আসেন। গত বছরের তুলনায় এবছরের আয়োজন অনেকটা আলাদা এবং সুন্দর বলে মনে করেন স্থানীয়রা। So much better. The sense of community is fantastic. This is the first time we've been here actually. We just he came across this place on Facebook and we're like, all right, let's hop on the car, let's go check it out. উৎসবমুখর পরিবেশে হাসি আনন্দ খুনসুটিতে বড়দিনের আগমনের দিন গুনছেন সিডনিবাসী, করছেন নানা আয়োজন। যীশু খ্রিস্টের জন্মদিনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা হোক এমন কামনা তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপতৎপরতার প্রতিবাদে জার্মানির বার্লিনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করছে জার্মান বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। চলছে বাংলাদেশের উপর দিয়ে এবং সেই স্বাধীনতার পর থেকে অর্থাৎ 53 বছরে ভারত নানাভাবে বাংলাদেশকে আসলে সহায়তার নামে কিংবা বন্ধুত্বের নামে ভারত বাংলাদেশের উপর যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে জার্মানিতে জার্মান বিএনপি কিন্তু তারা আজকে প্রতিবাদ সভার আয়োজন করেছে। বার্লিনের যে ভারতীয় হাই কমিশন আছে সেখানে তারা নানাভাবে স্লোগান দিচ্ছে এবং বাংলাদেশের পক্ষ হয়ে তারা বলছে যে ভারত আসলে বন্ধু নয়, প্রভুর মতো আচরণ করছে। একই সাথে গত 5ই আগস্টের বাংলাদেশের যে সরকারের পতন হয়েছে সেই পতনকে নিয়ে তারা নানাভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। একই সাথে বাংলাদেশ বিরোধী যে আন্তর্জাতিক ষড়যন্ত্র সেটিতেও তারা আসলে নানাভাবে জড়িয়ে যাচ্ছে বলে এইখানকার যে জার্মান বিএনপির নেতৃবৃন্দ আছে তারা কিন্তু নানাভাবে আমাদেরকে জানাচ্ছে। একই সাথে তারা এই স্লোগানের মধ্যে দিয়ে বলছে যে বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে সীমান্তে যে হত্যা অর্থাৎ 53 বছরে এখন পর্যন্ত 2000-এরও বেশি বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করেছে এবং একই সাথে যে আন্তর্জাতিক নদীর যে ন্যায্য পাওনা সেটি কিন্তু ভারত সরকার বাংলাদেশকে যে দিচ্ছে না সেটাও কিন্তু তারা এখানে তুলে ধরেছে। একই সাথে বলছে যে আসলে ভারতের সাম্প্রতিক সময়ে ভারতের যে মিডিয়া এবং এই মিডিয়ার যারা রয়েছে তারা কিন্তু নানাভাবে ভারতের যে মিডিয়া রয়েছে তারা কিন্তু নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে সেটাও বলছে এবং এই ধরনের অপপ্রচারের কারণে বলা হচ্ছে যে আসলে বাংলাদেশের যে হিন্দু এবং মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং উপজাতি আদিবাসী যারা রয়েছে তাদের মধ্যে একটা জটলা পাকিয়ে দেওয়ার জন্য ভারত নানাভাবে ষড়যন্ত্র করছে বলে এই জার্মান বিএনপির পক্ষ থেকে আসলে নানাভাবে বলা হচ্ছে। একই সাথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে সে বিষয়ে আমরা একটু কথা বলবো জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে ইন্ডিয়ান এমবিসির সামনে এসেছি। ইন্ডিয়া বিগত দিনে যে বাংলাদেশে নিয়ে প্রপাগান্ডা করতেছে সর্বোচ্চ মিথ্যা অপচয় করতেছে। ইন্ডিয়ান সরকারকে বলে দিতে চাই বাংলার মানুষ কখনো এটা ছাড় দিবে না এবং আগামীতে বাংলাদেশের মানুষ এবং জার্মান বিএনপির পক্ষ থেকে আমরা দিব ইন্ডিয়াকে। ঠিক যেমনটা শুনছিলাম যে জার্মান বিএনপির সভাপতি তিনি কিন্তু এবং অন্যান্য যারা রয়েছে গনি সরকার যিনি সাধারণ সম্পাদক তিনিও বলছেন যে ভারত যে ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে সেটি এবং গত নির্বাচনগুলোতে ভারতের যে আধিপত্য ছিল সেটি এখন শেষ সময়ের অপেক্ষায় রয়েছে। সেজন্য আজকে ভারতের হাই কমিশনে স্মারকলিপি দেওয়া হবে জার্মান বিএনপির পক্ষ থেকে এবং বলা হবে বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকানো হয় তাহলে তার ন্যায্য এবং উচিত জবাব দেওয়া হবে। তো এই ছিল ভারতীয় হাই কমিশনের সামনে আমার কাছে বিক্ষোভের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জার্মানির বার্লিনে। ইতালিতে 2025 সালের স্পন্সর ভিসার আগাম আবেদনে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানান নির্ধারিত কোটার 73% পূরণ হয়নি। সংশ্লিষ্টরা বলছেন আবেদনকারীদের ফর্ম যাচাই বাছাইয়ের কঠোরতার কারণে এমন পরিস্থিতি। তবে প্রবাসীরা বলছেন গেল বছরগুলোর তুলনায় আবেদন কম হওয়ায় বিষয়টি বাংলাদেশিদের জন্য ইতিবাচক। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। স্পন্সর ভিসার ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনোই দেখেনি ইতালি। প্রতি বছর এই ভিসার ক্ষেত্রে কোটার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়ে। তবে 2025 সালের স্পন্সর ভিসার আগাম আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। নির্ধারিত কোটার বিপরীতে অনেক কম আবেদন জমা পড়ায় শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি দেশটির পার্লামেন্টে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি জানান 2025 সালের স্পন্সর ভিসার আগাম আবেদনে নির্ধারিত কোটার বিপরীতে মাত্র 27% ফর্ম জমা পড়েছে। ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশিদের মতে এমন পরিস্থিতি বেশ অস্বাভাবিক। বাংলাদেশ সহ অন্যান্য দেশের আবেদনকারীদের ফর্ম যাচাই বাছাইয়ে কঠোরতার কারণে এমন পরিস্থিতি বলে জানান কেউ কেউ। তবে বিষয়টিকে বাংলাদেশিদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। কম জমা হওয়ার কারণে বাংলাদেশে এবার ভাগ্য খুলে যেতে পারে। আর গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অথবা জমা দিলে ভিসা পাওয়া যায় না, এখানে সরকারের অবশ্যই হস্তক্ষেপ কামনা করছে। অনেকেই জমা দিতে পারে নাই, অনেকে দিছে, আর ইচ্ছা করি অনেকে দেয় নাই, কারণ অনেকে নলস্থ হয়, দেশে জমা হয়, ভিসা পায় না। ইতালিতে 2024 সালের জন্য বরাদ্দকৃত স্পন্সর ভিসার কোটা ছিল 1,80,723টি। আবেদনের সময়সীমা ছিল 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। আবেদনের পরিপ্রেক্ষিতে 3 ক্যাটাগরিতে ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের 5, 7 এবং 12 ফেব্রুয়ারি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে দেশে মহান বিজয় দিবস উদযাপন, পশ্চিমবঙ্গে নানা আয়োজন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলনের মাধ্যমে বীর শহীদদের স্মরণ। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে প্রেসিডেন্টের অভিশংসন প্রক্রিয়া শুরু, প্রথম শুনানি 27 ডিসেম্বর। ক্ষমতাসীন দলের প্রধান হান দং-হুনের পদত্যাগ। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।